আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মঞ্চের ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল ও আলমগীর ভারতে গ্রেফতার, বার্তা সংস্থা এএনআই এর তথ্য। হামলার টার্গেট এখন ইরানের জ্বালানি স্থাপনা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আক্রমণের পরিধি বাড়িয়েছে তেহরান, সংকট শিগগিরই থামছে না, শঙ্কা বিশ্লেষকদের। তেলের চাহিদা মিটছে না গ্রাহকের, প্রায় 4 লাখ টন তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরমুখী কয়েকটি জাহাজ, গুজবে কান না দেয়ার আহ্বান মন্ত্রীর। তাদের টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আহমেদাবাদে স্বাগতিক ভক্তদের স্তব্ধ করে দিতে চায় ব্ল্যাক ক্যাপরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। হাদিকে খুনের ঘটনায় জড়িত প্রধান 2 আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে, দাবি ভারতের বার্তা সংস্থা এএনআই এর। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে। গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তদন্ত করে হামলাকারীদের মধ্যে একজন ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়। অন্তর্বর্তী সরকার তাকে গ্রেফতারে সহায়তার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এর আগে হাদি হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে 6 জানুয়ারি 17 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল ডিএমপির গোয়েন্দা শাখা। মামলার বাদী 15 জানুয়ারি ডিবির অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে সেদিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং প্রতিবেদন দাখিল করতে বলেন। তবে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 6বার পিছিয়েছে। অপরাধের অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। একে ফৌজদারি অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় ভাতা নিশ্চিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন, এমনটাও জানিয়েছেন মির্জা ফখরুল। চৌধুরী আলম থেকে শুরু, এরপর ইলিয়াস আলী, সাজিদুল সুমন, পারভেজ, সোহেল সহ আরও কত শত নাম। পতিত সরকারের শাসনামলে অসংখ্য নাম যুক্ত হয়েছে গুমের তালিকায়, আর ফেরেনি তারা। মুন্নার বাবা এখানে ওখানে ছেলেকে খুঁজতে খুঁজতেই চলে গেছেন না ফেরার দেশে। বাবার জন্য অপেক্ষা শেষ হয় না হৃদির। বয়োবৃদ্ধ মা হাজেরা খাতুন মৃত্যুর আগে এক পলক দেখতে চান ছেলে সাজিদুল সুমনকে। মতো ইরানের তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছে ইসরায়েলি এয়ারফোর্স। একযোগে দেশটির 30টি জ্বালানি স্থাপনায় হয়েছে যৌথ বাহিনীর হামলা। ক্ষতির শিকার বিমানবন্দর, পরিবহন ডিপো আর পানি শোধনাগার সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বেসামরিক স্থাপনা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের সম্পূর্ণ নির্মূল না করা অবধি বন্ধ হবে না যৌথ বাহিনীর অভিযান। খামেনির সকল উত্তরসূরিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত সড়কের পাশ দিয়ে যেন বয়ে চলেছে আগুনের নদী। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে জ্বালানি তেল ড্রেনেজ সিস্টেমে পড়ে আগুন ধরে যায়। ভয়াবহ এ দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিভিন্ন মার্কিন ঘাঁটি আর বিমানবাহী রণতরী থেকে যৌথ বাহিনীর হামলা অব্যাহত ইরান জুড়ে। এরই মধ্যে দেশটির অর্থনীতির মেরুদণ্ড জ্বালানি শিল্পকে ধ্বংসে উঠে পড়ে লেগেছে তারা। প্রথমবারের মতো বেশ কয়েকটি ফুয়েল স্টোরেজে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ক্ষতির শিকার কমপক্ষে 30টি জ্বালানি স্থাপনা। সেখান থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের বিশাল এলাকায়। একই সাথে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও হয়েছে হামলা। ইস্পাহান বিমানবন্দরে কয়েকটি F-14 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত কুদস ফোর্সের অন্তত 17টি বিমান। হরমুজ প্রণালীর কাছে 30টি গ্রামের জন্য নির্মিত পানি শোধনাগারেও হয়েছে মার্কিন বাহিনীর হামলা। এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের পুরোপুরি নির্মূল না করে শান্ত হবেন না তিনি। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীর হুমকি, ইরানের সর্বোচ্চ নেতার সকল উত্তরসূরিকে হত্যা করবে আইডিএফ। তাদের হামলা দিন দিন কমে আসছে, ড্রোন পাঠানোর সংখ্যাও কমেছে। মূল তেলের জন্য হাহাকার রাজধানী জুড়ে।
অপেক্ষার দীর্ঘ লাইন ঠেলে রেশনিং পদ্ধতিতে তেল পেয়ে কেউ কেউ হয়েছেন নিরাশ। প্রয়োজনের চেয়ে কম তেল পেয়ে মিটছে না চাহিদা, বাধাগ্রস্ত হচ্ছে জরুরি সেবা, গণপরিবহনও। মধ্যপ্রাচ্য সংকটের বাটারফ্লাই ইফেক্ট বাংলাদেশের পরিবহন খাতে ঈদের আগে নতুন বাস্তবতা। আতঙ্ক থেকে অতিরিক্ত মজুদ ঠেকাতে রাজধানীতে আজ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে রেশনিং পদ্ধতিতে, অর্থাৎ যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারিত পরিমাপের বেশি তেল নিতে পারবেন না চালকরা। তবু যেন কুল কিনারা নেই এই সংকটের। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দেখা গেছে মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ির এমন দীর্ঘ সারি পৌঁছে গেছে কয়েক কিলোমিটার। বিভিন্ন পাম্পে জ্বালানি তেল পেতে অন্তত কয়েক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আবার অনেক ফিলিং স্টেশনে গত রাত থেকেই তেল শূন্য। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল না মেলায় হাহাকার চালকদের। অনেকের শঙ্কা, সিন্ডিকেট করে দাম বাড়াতেই তেলের কৃত্রিম সংকট। যদিও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়াকে দুষছে পাম্প কর্তৃপক্ষ। তেল নেই দিবে না, তেল এক টোটাল বন্ধ, কিন্তু এখন আবার শুনতেছি সরকার একটা রেট দিবে, এই কারণে সব বন্ধ করে দিয়ে দিচ্ছে। রংপুর, পঞ্চগড়, পটুয়াখালী সব বন্ধ তেল পাম্প। এই তেলগুলো কোথায় যাইতে? তারা তো ডিপো থেকে তেল নিচ্ছে। 1 ঘন্টার উপরে জ্যাম ঠেলে আসতেছে, 1 ঘন্টার উপরে। এইভাবে হইলে কেমনে কি ভাই, অফিস করব কখন, বাসায় যাব কখন? মতিঝিলে হিরাজিলের সামনে একটা, এরপরে হচ্ছে গিয়ে ইত্তেফাকের সামনে একটা, সবটি পাম্প বন্ধ। শাপলা চত্বরের একটা বন্ধ। সকাল থেকে তেলের লেগে ঘুরতেছি। বলতেছে যে আপনারা থাকেন 12টার পরে দিব, তারপরে বলতেছে 4টার পরে, এখন বলতেছে 1টার পরে দিবে। এখানে যেরকম লাইনটা দেখছেন গাড়ির তেলের জন্য, ডিপোতেও ওই রকম আমাদের মতন যারা এই ফুয়েল ব্যবসা করে তাদের গাড়িগুলি ওইখানে একটা লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছে গত 2 দিন যাবত। তো ওইখানেও তো একটা চেন অফ কমান্ড মেনটেন করতে হয়। তো যার কারণে হচ্ছে যে তারা একটা সিরিয়ালে মেনটেন করে তেলগুলি ওখান থেকে আসবে। শুধু ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল নয়, জ্বালানি তেল না পেয়ে অসহায় জরুরি সেবা পরিবহন, গণপরিবহনও। মূলত হচ্ছে ভ্যাকসিনের গাড়ি, পিছনে ফ্রিজ আছে, কুল আইটেম। 14 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, পাইলট প্রকল্প খরচ হবে 27 কোটি টাকা। ধর্ম প্রতিমন্ত্রী দাবি করেন, ভাতা প্রদান প্রক্রিয়ায় দুর্নীতির সুযোগ নেই। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জায় কর্মরতদের জন্য মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সারা দেশের 4900টি মসজিদ, 990টি মন্দির, 144টি বৌদ্ধ বিহার ও 396টি গির্জা বাছাই করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রতিটি মসজিদের জন্য 10,000, মন্দির, বিহার ও গির্জার জন্য 8,000 টাকা করে দেয়া হবে। এর থেকে প্রতি মাসে ভাতা হিসেবে ইমাম, পুরোহিত, বিহার অধ্যক্ষ ও যাজকরা পাবেন 5,000 টাকা করে। মুয়াজ্জিন, সেবায়েত, বিহার উপাধ্যক্ষ ও সহকারী যাজকরা পাবেন 3,000 টাকা করে। আর মসজিদের খাদেমরা পাবেন 2,000 টাকা করে। আগামী জুলাই থেকে 4 ধাপে 4 বছরে পর্যায়ক্রমে দেশের